সবাইকে আজকের এই দারুণ আলোচনায় স্বাগত। আজ আমরা সরাসরি ইতিহাসের এমন একটা হারিয়ে যাওয়া প্রযুক্তির ভেতরে ডুব দেব যা কিনা শত শত বছর ধরে তাবড় তাবড় বিজ্ঞানী আর ইতিহাসবিদদের রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি কিংবদন্তির দামাস্কাস স্টিল আর শর্টলিপ ব্রিজের সেই অজানা রহস্য নিয়ে। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই এই বিষয়টা পরিষ্কার করে নেওয়া যাক। আজকাল বাজারে বা লোকাল ছুরির দোকানে গিয়ে সুন্দর ঢেউ খেলানো নকশার যে স্টিলগুলো আপনারা দেখেন, অনেকেই ভাবেন ওগুলোই বুঝি প্রাচীন দামাস্কাস স্টিল। কিন্তু রেডিটরের এই ব্যবহারকারীর কথাটা একদম নিখুঁত। আধুনিক প্যাটার্ন ওয়েল্ডেড স্টিল আর আসল দামাস্কাস স্টিল এই দুটো একেবারেই আলাদা জিনিস। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ভুল ধারণারই অবসান ঘটাব। তো আমাদের আজকের প্রথম বিষয় দামাস্কাস স্টিল, মিথ বনাম বাস্তবতা, আর এর পেছনের ধাতুবিদ্যার আসল সত্যটা কি। এই স্টিলের প্রকৃত রূপটা আসলে ইতিহাস আর বিজ্ঞানের এক বিশাল বহুস্তরীয় রহস্য। পার্থক্যটা আসলে কোথায়? আধুনিক প্যাটার্ন ওয়েল্ডিং প্রক্রিয়ায় মূলত যান্ত্রিকভাবে বিভিন্ন ধাতুর স্তরকে জোড়া লাগিয়ে একটা পূর্বানুমেয় বা প্রেডিক্টেবল নকশা তৈরি করা হয়। কিন্তু আসল দামাস্কাস বা যাকে উড স্টিল বলা হয় তার নকশা তৈরি হয় একদম প্রাকৃতিকভাবে। এটি বিশেষ এক ক্রুশিগল বা পাত্রে গলিয়ে তৈরি করা হতো, আর ঠান্ডা হওয়ার সময় এর ভেতরের স্ফটিকগুলো নিজে থেকেই এমন একটা অপ্রত্যাশিত নকশা তৈরি করত যা কোনোভাবেই কোনো আধুনিক যন্ত্র দিয়ে নকল করা সম্ভব না। এবার চলুন একটু প্রাচীন উর্জের রহস্য আর প্রাচীন বিশ্বে এর উৎপত্তির দিকে নজর দেওয়া যাক। এই কিংবদন্তি অস্ত্রের উপাদানটি আসলে কোথা থেকে এসেছিল সেটা শুনলে অনেকেই হয়তো বেশ অবাক হবেন। টাইমলাইনটা দেখলে বুঝতে পারবেন এই প্রযুক্তির ইতিহাস আসলে কতটা দীর্ঘ। মজার ব্যাপার হলো এর শুরুটা কিন্তু দামাস্কাসে বা সিরিয়ায় একেবারেই হয়নি, বরং খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে আমাদের এই উপমহাদেশে মানে দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কায় এর উৎপাদন শুরু হয়। সেখান থেকে বাণিজ্যিকভাবে এই উডজ স্টিল নবম শতকের দিকে মধ্যপ্রাচ্যে পৌঁছায়। এরপর শত শত বছর ধরে রাজত্ব করার পর ১৭৫০ সালের দিকে হঠাৎ করেই এই অসাধারণ প্রযুক্তিটা যেন জাদুর মতো পুরোপুরি হারিয়ে যায়। এখন সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল প্রাচীন ভারতীয়দের সেই অবিশ্বাস্য উৎপাদন পদ্ধতি। ভাবুন তো, আধুনিক ফাউন্ড্রি আবিষ্কারের অনেক আগে তারা কি করত। তারা মাটির ক্রুসিবেলের ভেতর ব্লুমারি লোহা, কাঠকয়লা আর বিশেষ ধরনের ভ্যানাডিয়ামযুক্ত গাছের পাতা একসঙ্গে মিশিয়ে ১৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলাত। এরপর সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে একখণ্ড নিরেট চাকতির মতো উর্জ স্টিলের পিণ্ডে পরিণত হতো। এই স্টিলের আসল আণুবীক্ষণিক জাদুটা লুকিয়ে আছে সিমেন্টাইট নামের একটা যৌগের ভেতর। লোহা আর কার্বনের এই যৌগটা যখন ধীরে ধীরে ঠান্ডা হতো, তখন এর কণাগুলো আলাদা আলাদা স্তরে জমা হয়ে সেই বিখ্যাত ঢেউ খেলানো জলছাপের মতো নকশাটা ফুটিয়ে তুলত। আর শুধু সুন্দর নকশায় নয়, এই কাঠামোর কারণেই তলোয়ারগুলোর শক্তি ছিল রীতিমতো অকল্পনীয়, যার টেনসাইল স্ট্রেংথ ছিল প্রায় ১০৭০ মেগাপ্যাসকেল। জাস্ট ভাবা যায়। এবার আমরা ইতিহাসের সম্পূর্ণ ভিন্ন একটা অধ্যায় চলে যাব, শর্টলিপ ব্রিজের তলোয়ার নির্মাতারা এবং এর ইউরোপীয় কানেকশন। সপ্তদশ শতাব্দীর ইউরোপে তলোয়ার তৈরির এমন এক গোপন কারখানার গল্প এটা, যা তখনকার বিশ্ব রাজনীতিতে ব্লেড তৈরির গুরুত্বটা ঠিক কতখানি ছিল তা দারুণভাবে বুঝিয়ে দেয়। ইংল্যান্ডের নিউক্যাসেলের কাছে অবস্থিত ডারওয়েন্ট উপত্যকার এক ছোট্ট বিচ্ছিন্ন গ্রাম এই শর্টলিপ ব্রিজ। চারদিক থেকে লোকচক্ষুর একদম আড়ালে থাকা এই গ্রামটি একটা চরম গোপন তলোয়ার তৈরির কারখানা স্থাপনের জন্য ছিল পারফেক্ট একটা জায়গা। টাটলার্স হল এবং গোপন জার্মান কারিগরদের এই ক্রাউন অ্যান্ড ক্রস সোর্ডস বা মুকুট ও জোড়া তলোয়ারের প্রতীকটি সেই গোপন ইতিহাসের এক বড় সাক্ষী। ১৬৮৭ সালের দিকে জার্মানির সোলিনজিন থেকে অ্যাডাম ওলেগ আর হারমান মোলের মতো দারুণ দক্ষ তলোয়ার নির্মাতারা ধর্মীয় নির্যাতনের হাত থেকে বাঁচতে পালিয়ে আসেন। নিজেদের গিল্ডের শপথ ভেঙে তারা এই লুকিয়ে থাকা শর্টলি ব্রিজ গ্রামটিতে এসে আস্থানা গাড়েন। এই পুরো অপারেশনের পেছনে ছিল বিশাল এক রাজনৈতিক চক্রান্ত। দ্য হলো সোর্ড ব্লেড কোম্পানি মূলত তাদের ইংল্যান্ডে এনেছিল। বাইরে থেকে দেখানো হতো যে তারা একটা গোপন মেশিন ব্যবহার করে অভিজাতদের জন্য সাধারণ স্মল সোর্ড বানাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে আসল ঘটনা ছিল অন্যরকম। তারা গোপনে জ্যাকোবাইট এবং প্রোটেস্ট্যান্ট বিবোধমান দুই মিলিশিয়া দলকেই অস্ত্র সরবরাহ করত। তবে ১৭০০ দশকের শেষের দিকে এসে এই বিশাল কার্যক্রম ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ে।
শাটলি ব্রিজে উৎপাদিত শুরুর দিকের এই তলোয়ারের ব্লেডগুলোই প্রমাণ করে যে সে সময়ে এই ছোট গ্রামটি বছরে হাজার হাজার উচ্চমানের মিউনিশন ব্লেড তৈরির সক্ষমতা অর্জন করেছিল, যা ইংল্যান্ডের তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে বিশাল এক প্রভাব ফেলেছিল, যদিও শেষ পর্যন্ত তা ইতিহাসের পাতায় হারিয়ে যায়। এবার চলুন বর্তমান যুগে ফিরে আসি। বিজ্ঞানের সাহায্যে কিভাবে এই রহস্যের সমাধান হলো এবং প্রাচীন রেসিপিটা কিভাবে পুনরায় আবিষ্কৃত হলো সেটাই এখন আমরা দেখব। বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা কিভাবে প্রাচীন উড স্টিলের হারিয়ে যাওয়া সেই ধাতুবিদ্যার রহস্য ভেদ করলেন, সেই গল্পটা সত্যিই দারুণ। বিজ্ঞানী ভারহোভেন এবং পেন্ড্রে তাদের গবেষণায় একটা যুগান্তকারী তথ্য আবিষ্কার করেন। তারা দেখলেন প্রাচীন কারিগররা আসলে তাদের দক্ষতা ভুলে যাননি। মূল বিষয়টা ছিল অপদ্রব্য বা ইম্পিওরিটি। ভারতের নির্দিষ্ট কিছু খনির লৌহ আকরিকগুলোতে খুব সামান্য পরিমাণে ভ্যানাডিয়াম মেশানো ছিল। এই ভ্যানাডিয়াম সমৃদ্ধ আকরিক ফুরিয়ে যাওয়ার কারণে শিল্পটা হারিয়ে যায়। এই নির্দিষ্ট ইম্পিওরিটির কারণেই সঠিক তাপীয় চক্রে, মানে সুনির্দিষ্টভাবে গরম আর ঠান্ডা করার পর ব্লেডের গায়ে ওই জাদুকরী নকশাটা ফুটে উঠত। সবচেয়ে অবাক করা বিষয়টা হল, জার্মানির ড্রেসডেনের টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা যখন ১৭০০ শতাব্দীর দামাস্কাস ব্লেডের কাঠামো পরীক্ষা করলেন, তারা রীতিমতো চমকে যান। তারা আবিষ্কার করেন যে প্রাচীন কারিগররা না জেনেই কার্বন ন্যানোটিউব তৈরি করছিলেন। হ্যাঁ, অসাধারণ শক্তিসম্পন্ন এই বেলনাকার কার্বন অণুগুলোর কারণেই দামাস্কাস তলোয়ারগুলো অকল্পনীয় রকমের ধারালো এবং টেকসই হতো। আর ঠিক এই জায়গাতেই আমাদের মনে একটা বিরাট প্রশ্নের জন্ম নেয়। একবার ভেবে দেখুন তো, মধ্যযুগীয় কামাররা যদি না জেনেই এই অতি আধুনিক কার্বন ন্যানোটিউব নিয়ে কাজ করে থাকেন, তবে আমাদের অতীতের আর কোন কোন অতি উন্নত হারিয়ে যাওয়া প্রযুক্তি আজও পুনরায় আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় লুকিয়ে আছে? আমাদের পূর্বপুরুষেদের বিজ্ঞান আসলে কতটা উন্নত ছিল তা সত্যি নতুন করে ভাবার সময় এসেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।